ছাত্ররা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। কে বাঁচায় কে বাঁচের তিনটি গল্প তোমাদের সঙ্গে, তিনটি ক্লাসে গল্পটির বিন্যস্ত রূপ তোমাদের কাছে সাজিয়ে নিয়েছি। সিলেবাসটাকে আমাদের একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে হবে। নোটস ভিত্তিক বা প্রশ্ন উত্তর ভিত্তিক পর্বের জন্য তো আমি আছি। আজকে একটা কবিতার দিকে আমরা এগিয়ে চলি। আপাতত সিলেবাসটা একটা তো রিদমে আমাদের স্কেলে আগাতে হবে। একটি কবিতা আজকে ধরবো, একটি গল্প আমরা আগে শেষ করেছি, কে বাঁচায় কে বাঁচে। স্ক্রিনের মধ্যে দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সুবিধাতে আগে থেকে লিখে রেখে দিয়েছি রূপনারায়ণের কুলে কবিতার নাম। যে কবিতা তোমাদের পাঠ্যপুস্তকের প্রথম কবিতা রূপনারায়ণের কুলে, সেই রূপনারায়ণের কুলে তোমরা নিজেও জানো তোমাদের একেবারে পরিচিত কবি, আমাদের সবার প্রিয়, আমাদের বিশ্বকবি, আমাদের ভানু সিংহ, আমাদের সবার আপন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমাদের তো নতুন কিচ্ছু বলার নেই, তাই না? সেই ছোটবেলা থেকে আমরা রবি ঠাকুরের হাত ধরেই বাংলা শিখেছি। রবি ঠাকুর আমাদের বেড়ে ওঠা, আমাদের বেঁচে থাকা, আমাদের আদর্শ, আমাদের জীবনের প্রাণ শক্তি। 1861-তে জন্ম, 1941-এ প্রয়াণ, আমরা সবাই জানি। হই হই রই রই করে আমরা কিছুদিন আগে 25শে বৈশাখ উদযাপন করি, সেটা এবার হয়তো তেমনভাবে করতে পারি। অনলাইনে বিভিন্ন মিডিয়াতে আমরা 25শে বৈশাখ উদযাপন করেছি, রবি ঠাকুরের জন্মদিন। আমাদের প্রাণ, আমাদের হৃদয়ের স্পন্দন, স্বয়ং গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, চিত্রা চৈতালি, খেয়া, বিভিন্ন পর্বের কবিতার ডালি সাজিয়ে রবীন্দ্রনাথ আমাদের কাছে এসেছেন। আরোগ্য পর্বের কবিতা, শেষ লেখা পর্বের কবিতা, তার উপন্যাসের ডালি বউ ঠাকুরানীর হাত, আমাদের গুলিয়ে যায় মাঝে মধ্যে, আমরা যেটা দেখলাম আর কি, মনস্তত্ত্ব ভিত্তিক যে উপন্যাস, যেটা আমরা সিনেমা করেছিল, মাঝে মধ্যে এটা গুলিয়ে যেতেই পারে, ছেড়ে দাও সেই সমস্ত কথাবার্তা। তার ছোট গল্পর যে বিন্যস্ত রূপরেখা, সমস্ত কিছুতে, তার সঙ্গীতের ডালি, তার চিঠি, তার চোখের বালির কথা বলছিলাম, তার চিঠির কথাবার্তা বলতে গেলে, তার জাপান যাত্রী, তার জাভা যাত্রী, তার রাশিয়ার চিঠি, তার ছিন্নপত্র, রবীন্দ্রনাথ একেবারে মানুষের চেতনা, মনন সমস্ত জায়গায় আটকে রয়েছে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন বিন্যস্ত রূপরেখায় মানুষকে তো কখনো কখনো অসুস্থ হতে হয়, তাই না? রবীন্দ্রনাথ অসুস্থ হয়ে গেলেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটা অভিযোগ কাজ করে। কি অভিযোগ? কল্পনা বিলাসী মনন বাস্তবতার বাইরে দাঁড়িয়ে থাকে সব সময়। খেটে খাওয়া মানুষের, বঞ্চিত মানুষের জীবন গাথায় রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সবসময় দাঁড়িয়ে থাকেন না। যদিও এটা ঠিক নয়। রবীন্দ্র বিশ্লেষণ যারা করেছেন, রবীন্দ্রনাথের উপন্যাস থেকে ছোট গল্পের ভাবনা গাথায় যেগুলো যারা বিশ্লেষণ করেছেন তারা জানেন। নইলে 80 বছর বয়সের একটা বৃদ্ধ ভাবনাপন্ন মানুষ শেষের কবিতার মতো একটি উপন্যাসের মধ্যে দিয়ে তারুণ্যের রূপরেখা ফুটিয়েছেন, কেমন করে হতে পারে? সেই রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ পর্যায়ে এসে, রবীন্দ্রনাথ প্রয়াণ 1941। দেখো, কবিতার ক্ষেত্রে আমি লিখেছি রচনাকাল 13ই মে 1941। রবীন্দ্রনাথ ঠাকুর আরোগ্য লাভ করেছেন, অসুস্থ ছিলেন, সুস্থ হয়েছেন, মারা যাচ্ছিলেন ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষ যখন মৃত্যুমুখীন হয়ে পড়ে, মানুষ যখন বড় কোনো অসুস্থতার মধ্যে দিয়ে দাঁড়িয়ে থাকে, মানুষ কিন্তু জীবনের মানে বুঝতে পারে। জীবন মানে এমন, জীবন মানে এমন। দু কথা কবিতায় আমি একবার লিখেছিলাম, কবিতার কথা আমি তোমাদের কাছে বলে দিই। লিখেছিলাম যে, আমায় নিয়ে করছো খেলা, তুমিও প্রতিযোগী, মৃত্যু যদি ভবিতব্য, জীবন তবে কি? মৃত্যুই তো সার্বত্র সত্যি কথা, সব সত্যের বড় সত্য মৃত্যু। আরোগ্য লাভ করলেন রবীন্দ্রনাথ মৃত্যু প্রায় এলো বলে। জীবনের বাস্তবতা খুঁজছে। এ জীবন বঞ্চনার ইতিহাস দিয়েছে আমাদের। আমরা মাঝে মধ্যে বলি সত্যি কথা জীবনকে, এ জীবন তুমি আমাকে দিলে কি? এ জীবন নৈরাশ্য, এ জীবন হতাশার, এ জীবন যন্ত্রণা গাঁথার, এ জীবন মৃত্যুর ভাবনার রেখায় উদযাপিত। নৈরাশ্যের অবলোকে মানুষ বেঁচে থাকে। কবিতা লেখে মানুষ, কবিতার ক্যানভাস জুড়ে জুড়ে ব্যর্থতা। গান লেখে মানুষ, ছত্র জুড়ে জুড়ে হতাশা। এই যে ব্যর্থতা, এই যে হতাশা, এই যে যন্ত্রণার চিন্তন রেখা, সেইখানে দাঁড়িয়ে
মানুষ তো পৃথিবীর রূপরস নিতে পারে না। ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর যখন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন, উপলব্ধি করতে পারলেন জীবন তো আসলে অনেক সুন্দর, এই জীবন তো আসলে আমাকে অনেক কিছু দিয়েছে। পৃথিবীকে আমি কি দিয়েছি? এই পৃথিবীর কাছ থেকে তো আমি নিয়েছি, আমি তো পৃথিবীতে এসে শোধ করতে পারিনি। এই শস্য শ্যামলা প্রকৃতির ক্যানভাস জোড়ানো বিচিত্রতার রূপের ডালি ছড়ানো আমার বঙ্গ মাতাকে আমি কি দিয়েছি? দিতে পারিনি। বিনিময়ে শুধু প্রকৃতির রূপরেখাকে আস্বাদন করেছি। আমি ঋণী, আমি দেনাগ্রস্ত। এই ঋণগ্রস্ত, এই দেনাগ্রস্ত মন আমাকে কি করে উদ্ধার করবে, কি করে বিনিময় করবে? আজ আমি কোনোদিন মরব, আমার মৃত্যু লেখার মাধ্যমে আজকে আমার ঋণ, আজ আমার নিঃশ্বাস প্রশ্বাস যে আস্বাদন করেছি সেই আস্বাদনকে ফেরত দিতে পারি আমার মৃত্যুর মধ্যে দিয়ে, আর কিচ্ছুর মধ্যে দিয়ে নয়। ব্যক্তি রবীন্দ্রনাথ উপলব্ধি করতে পেরেছেন জীবন মানে যন্ত্রণা, জীবন মানে কষ্ট। প্রবঞ্চনার হাত ধরে জীবনকে মেনে নেওয়ার কোনো জায়গা নেই। জীবন মানে প্রবঞ্চনা নয়, জীবন মানেই পরাবাস্তবতা। সে বাস্তবতাকে আমাকে ঠকাতে পারে, সেই বাস্তবতা আমাকে প্রত্যেকটা মুহূর্তে পদদলিত করে আমাকে নিচে নামিয়ে দিতে পারে, কিন্তু ওটাই সত্য, ওটাই সত্য। সত্য কঠিন। বেঁচে থাকার জন্য আমাকে সত্যকে হজম করতে হবে। আমাকে যদি সমালোচনা পেতে হয়, সমালোচনা আমাকে হজম করতে হবে, কেননা ওই সমালোচনা, ওই বেঁচে থাকা, ওই সত্যতাই বাস্তবিক। এই বাস্তব রূপরেখাটাই জীবন, এবং এ জীবন কখনো কখনো বলে দেয় মৃত্যুই সবচেয়ে বড় সত্য। এই ভাবনা এবং এই মনস্তাত্ত্বিকতার রূপটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতার মধ্যে দিয়ে স্তর স্তরে, স্তবকে স্তবকে সাজিয়ে তুলেছেন। সেই কবিতার নাম রূপনারায়ণের কুলে। তুমি বলতে পারো যে স্যার রূপনারায়ণ কেন? রূপনারায়ণ তো আমরা নদী শুনেছি। হ্যাঁ, রূপনারায়ণ নদী আছে, আমি দেখো এখানে তোমার কাছে লিখেছি। দ্বারকেশ্বর ও শিলায়ের মিলিত প্রবাহে যে নদী, তার নাম রূপনারায়ণ। কিন্তু এটি রূপনারায়ণ। প্রকৃতির সৌন্দর্যতার, ডালির বিচিত্রতার, বঙ্গ মাতার বুকে বেঁচে থাকা সেই রূপ রশ্মিময় বিপুলা শস্য সমভূমি বুকে বেঁচে থাকে, এবং তার কুলে বারে বারে ফিরে আসার জন্যই বলেছে রূপনারায়ণের কুলে। এই রূপ বিচিত্রময় জগৎ, সেই জগতের কুলে বেঁচে থাকতে চাইছেন ব্যক্তি রবীন্দ্রনাথ, ওই জন্যই বলছেন রূপনারায়ণের কুলে। এখানে রূপনারায়ণ বলতে গেলে নদী নয়, এখানে রূপনারায়ণ বলতে গেলে রূপময় কল্পকাব্যিকতার পৃথিবী বা জগৎ। এটা কবিতার বিষয়বস্তু। এখন প্রশ্নটা হচ্ছে, এই কবিতা কবি রবীন্দ্রনাথ কখন লিখেছিলেন? আমি তোমাদের বলেছিলাম কবিতার ক্ষেত্রে দেখো, আমি তোমাকে বলেছি 1941 খ্রিস্টাব্দের 13ই মে শান্তিনিকেতনের উদয়ন গৃহে রাত 3:45, মতান্তরে রাত 3:15, ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর ঘুমাতে পারছে না। মৃত্যুর চিন্তন তার মধ্যে দিয়ে এত পরিমাণ প্রভাব ফেলেছে, বেঁচে থাকার পথ ছেড়ে কখনো পরলোক গমন করতে হবে এই ভাবনা গ্রাহ্য রেখা ব্যক্তি রবীন্দ্রনাথের মধ্যে দিয়ে এত প্রভাব ফেলেছে, ঘুমাতে পাচ্ছেন না কবি। মৃত্যু কি এলো বলে জীবনের সত্যকে উপলব্ধি করছেন। বিনিদ্র রজনী কাটাচ্ছেন কবি, জীবনের সত্যকে উপলব্ধি করার জন্য শান্তিনিকেতনে উদয়ন গৃহে মধ্যরাত পেরিয়ে এক সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ এই কবিতা লিখছেন। প্রকাশকাল রথীন্দ্রনাথ নিজেই বলছেন যে ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার নাম কখনো রূপনারায়ণের কুলে দেননি। কে দিয়েছিলেন? শেষ লেখা কাব্যগ্রন্থের 15টি কবিতা ছিল, তার মধ্যে 11 সংখ্যক কবিতা এই যে কবিতাটি তোমাদের কাছে বলা হচ্ছে রূপনারায়ণের কুলে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর কখনোই রূপনারায়ণের কুলে কিন্তু নাম দেননি। বারবার মনে থাকে, শেষ লেখা কাব্যগ্রন্থের 11 নম্বর কবিতা। পরবর্তীকালে সংসদ যখন সেই কবিতাকে তোমাদের জন্য নির্ধারিত করে, তার নাম হিসেবে একটা ট্যাগ দিয়ে দেওয়া হয় রূপনারায়ণের কুলে। 1348 বঙ্গাব্দের 30 বৈশাখ এই কবিতা প্রকাশ পায়। কবিতার যে বিষয়বস্তু, যা ভাব সৌন্দর্য, নিশ্চিতভাবে আমরা বিশ্লেষণ করব। এই বিশ্লেষিত কবিতা, যে কবিতার মধ্যে দিয়ে ব্যক্তি রবীন্দ্রনাথ, যিনি তার জীবনের শেষ পর্বে দাঁড়িয়ে কোথাও বলেছিলেন ওরা কাজ করে, সেই ওরা বঞ্চিত মানুষের কথা, যেখানে দাঁড়িয়ে
মহাকালের রথের ঘোড়া টেনে নিয়ে যাওয়া জীবনের কাণ্ডারি যারা, তাদের কথা যেমন করে বলেছেন সমরেশ বসু, যেমন করে বেটল ব্রেক্ট তার কবিতার মধ্যে দিয়ে পড়তে জানা এমন এক মজুরের প্রশ্নের মধ্যে দিয়ে দাঁড়িয়ে মজুর সম্প্রদায়ের প্রশ্নগাথাকে আমাদের সামনে ভাসিয়ে দিয়েছেন, ঠিক তেমন করে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের শেষ পর্বে এসে হঠাৎ করে মনে হয়েছে হৃদয় আমার নাচে রে, আজ রে ময়ূরের মতো নাচে রে, হৃদয় নাচে রে। এই হৃদয় আর নাচছে না, বিচিত্রতার রূপরাশি ভোগ করে উচ্ছন্নে যাওয়া মনোবৃত্তি নয়, লালিত সভ্যতার বুকে দাঁড়িয়ে লালনাময় জীবন ভাবনা নয়, বাস্তবতা। মৃত্যুই সত্য, সত্য কখনো ঠকায় না, প্রবঞ্চনা করতে পারে না। যে জীবন এতদিন পরিমাণে হতাশায় ভুগেছি, যে জীবনকে এতদিন প্রশ্নচিহ্ন ভাসিয়ে দিয়েছি, জীবন তুই কেন এমন, আমাকে কিছু সুখ দিলি না, শান্তি দিলি না, আসলে সেই জীবনেই সত্যের জীবন। সেই জীবনের রক্ত লেখায় লেখা আছে বেঁচে থাকার ইতিহাস, সেই জীবনের রক্ত লেখায় লেখা আছে প্রবঞ্চনা করে না এ জীবন। এই প্রবঞ্চনাহীন বাস্তবতার রূপ ডালের রশ্মি ছড়ানো জীবন, যে জীবন আসলে প্রবঞ্চনাহীন বাস্তবতা, আমার নিজস্ব অস্তিত্ব, আমার দাঁড়িয়ে থাকার রূপরেখা, রূপকল্প, এই রূপ রসময় জীবনে ব্যক্তি রবীন্দ্রনাথ থাকতে চেয়েছেন। সেখানে হতাশা আসতে পারে, সেখানে কষ্ট আসতে পারে, সেখানে যন্ত্রণা আসতে পারে, সেখানে জীবন তার ট্যাগলাইন সাজিয়ে দিয়ে বলতে পারে আমি কিন্তু স্তরে স্তরে কাঠিন্যের বিন্যস্ত রূপরেখা দিয়ে কিন্তু তোমার জন্যে হোঁচট খাওয়াবো। তবুও এই হোঁচট খেয়ে ঘুরে বেড়ানোই জীবন। এই জীবন রবীন্দ্রনাথ পেতে চান। তার শেষ লেখার পর্বে রবীন্দ্রনাথ ঠাকুর তার এইভাবে কবিতাকে সাজিয়েছেন। কবিতার যে বিষয়বস্তু এবং কবিতার যে প্লট এবং ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের তার নিজস্ব কিছু পরিচয় গাথা তোমাদের কাছে তুলে ধরেছি। আজকে ক্লাসটি ছোট নেব। কেন ছোট নেব? কেননা কবিতাটি পার্ট পার্ট স্তবকে স্তবকে তোমাদের কাছে যখন পড়বো তোমরা একটু একটু থমকে যেতে পারো, তোমাদের মনে হতে পারে যে এইখানটায় তো আমি কবিতাটি নিতে পারছি না। তাহলে সেই জায়গাটিতে তোমাদের কবিতাটি নিতে গেলে আমাকে লাইন টু লাইন তোমাদেরকে পড়িয়ে যেতে হবে। লাইন টু লাইন তোমাদের পরবর্তী ক্লাসে পড়াবো, মানে পরবর্তী ক্লাসে পড়াবো যখন তোমরা নিশ্চিতভাবে প্রত্যেকটি লাইন বুঝবে। কেননা কবিতার শব্দ গুরুত্বপূর্ণ এবং ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ যখন কবিতা লেখেন তাহলে সেখানে তো শব্দ আরও গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ শব্দ আমাদের শর্ট কোশ্চেনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ব্যাখ্যামূলক কোশ্চেনের জন্যও কিন্তু প্রত্যেকটি লাইনের স্তরগুলোর মধ্যে দিয়ে আমাদের খুঁজে বেড়াতে হবে এবং সেই স্তরগুলোর মধ্যে দিয়ে আমরা বাঁচবো, কবিতাকে আমরা চিনব, সেই চিনে থাকা কবিতার মধ্যে দিয়ে আমরা ঘুরে বেড়াবো। আমরা আগামীতে অন্যান্য কবিতা, অন্যান্য গল্পের মধ্যে দিয়ে যখন আগাবো, ঠিক তেমনই এই কবিতার যেটা সেকশন 2 বা পিরিয়ড 2, যে পিরিয়ডটি তোমার রূপনারায়ণের কুলের দ্বিতীয় পর্ব, সেখানে দ্বিতীয় দিনের ক্লাসে আমরা এই কবিতার প্রথম লাইন থেকে শুরু করে শেষ লাইন পর্যন্ত যাব। প্রত্যেকটি শব্দ বিশ্লেষণ করব, লাইনের বাহ্যিক অর্থ বিশ্লেষণ করব, সেই বাহ্যিক অর্থের আভ্যন্তরে যে গূঢ় অর্থ রয়েছে সেগুলো বিশ্লেষণ করব। সমস্ত বিশ্লেষণ করে আমরা উচ্চ মাধ্যমিকের সিলেবাস নিয়ে এগিয়ে চলব। তোমরা লকডাউনে যারাই বাড়িতে আছো সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, অনলাইন ক্লাস করো, সমস্যা হলে আমাদের হেল্পলাইন নাম্বারে আমাদের জানাবে। এর প্রশ্ন উত্তর ভিত্তিক আলাপ আলোচনা এবং এর নিজস্ব পর্ব নিয়ে আমরা আলাপ আলোচনা করব। তোমরা এগিয়ে চলো, আমাদের সাথে থাকো। নিউ হরাইজন তোমাদের প্রত্যেকটি সমস্যার সমাধানের জন্য সংকল্পবদ্ধ। তোমরা ভালো থাকো। আগামীর ক্লাসে রূপনারায়ণের কুলের বিষয়বস্তু লাইন ধরে ধরে বিশ্লেষণ করব। ধন্যবাদ তোমাদের সকলকে। সুস্থ থাকো সবাই।